সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত হচ্ছেন, লাইভটি কি দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। যারা লাইভে যুক্ত হয়েছেন, লাইভটি কি দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু কমেন্ট করবেন। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছেন, এখন লাইভটিকে দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু কমেন্ট করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে নেট সমস্যা হয়ে যাওয়ার কারণে আমাদের আগের যে লাইভ সেশনটা সেটা কিন্তু আটকে গিয়েছিল। আমি অত্যন্ত দুঃখ এবং বিনয়ের সাথে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে আমার হাতে করার কিছু ছিল না, নেট সমস্যা হয়েছিল। আমরা আবার নেট কানেকশন ফিরে পেয়েছি। আশা করি এখন লাইভটি পরিষ্কার আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা। তো যারা লাইভে যুক্ত হয়েছেন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন আমরা মূলত আলোচনা করছিলাম বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ভাষা আন্দোলন নিয়ে। তো আমি আগের সেশনে যে কথাটুকু বলেছি সেখান থেকে তো আসলে আমাদের লাইভটা বিচ্ছিন্ন হয়েছে। তো আমি কি বলে এসেছি, হয়তো যারা তখন লাইভে ছিলেন তারা আবার পুনরায় লাইভে এখন যুক্ত হয়েছেন। তো আপনারা জাস্ট সবাই যুক্ত হতে হতে আমি কি বলে এসেছি একটাবার একটু রিভিউ করে নেই। আমি বলে এসেছি বন্ধুরা যে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে কিন্তু 1952 সালের 21 ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি। দিনটি ছিল বৃহস্পতিবার। বাংলা সাল ছিল কিন্তু 1352। বাংলা সালটা ছিল 1358, সরি বারে বারে 52 বলছি কেন, 1358। এবং 8ই ফাল্গুন, বাংলা তারিখটি ছিল কিন্তু 8ই ফাল্গুন। ওকে, ইংরেজি 1352 আর আমরা বলছি বাংলা সালটা ছিল 1358, 8ই ফাল্গুন, বৃহস্পতিবার। আপনারা শিখেছেন একটু আগে যে প্রথম, ঠিক আছে, ওকে, 52 চলচ্চিত্র পর্যন্ত। হ্যাঁ, জেরিন খান, কিন্তু জাস্ট যেহেতু লাইভটা আবার শুরু করেছে, একটু সংক্ষেপে রিভিউ করে নিচ্ছি কি বলেছিলাম আমি লাইভটি বিচ্ছিন্ন হওয়ার আগে। তারপরে আপনারা দেখেছেন যে প্রথম ভাষা শহীদকে, প্রথম ভাষা শহীদ দেখেছেন রফিক। এই বিষয়টি আপনাদের নিশ্চিত মনে আছে। জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন রফিক। ও ডিলিট হয়েছে, আচ্ছা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, আমাদের আগের ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে, ফলে আমি জাস্ট একটু আবার আলোচনা করতেই হবে আমাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা গত ক্লাসে দেখেছেন গত একদিন আগে যে 52 ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত রূপ লাভ করেছে। ঠিক আছে, এদিন আমরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলাম। আমরা যখন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, তখন কিন্তু পাকিস্তান পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করে, গুলি চালায়। এবং পুলিশের গুলিতে প্রথম শহীদ হন কিন্তু রফিক। আমরা জানি জগন্নাথ কলেজের ছাত্র রফিক প্রথম শহীদ হয়েছেন। আপনারা মাথায় রাখবেন 1952 সাল, এটা বাংলা ছিল 1358 সাল। 21শে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল 8 ফাল্গুন। এজন্য কিন্তু আমরা মাঝে মাঝে গান গাই, বা 21শে ফেব্রুয়ারির দিন এই গানটা আমাদের কানে আসে, ওমা 8ই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই। কি হয়েছিল 8ই ফাল্গুন? সেদিন ভাষা আন্দোলন হয়েছিল। 21শে ফেব্রুয়ারি তারিখটা ছিল 8ই
ফাল্গুন। মনে রাখতে হবে ভাষা শহীদ 8 জন, অর্থাৎ 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি, এই দুদিন মিলিয়ে 8 জনকে কি করেছিল, হত্যা করেছিল পাকিস্তানিরা। এবং আরেকটি বিষয় মাথায় রাখবো আমরা, যে প্রথম ভাষা শহীদ রফিক ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র কিন্তু শহীদ হয়েছিলেন। ওনার নামটা ছিল আবুল বরকাত। মনে রাখতে হবে আবুল বরকাত, উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং ওনার ডাক নামটা ছিল কিন্তু আবাই। আবুল বরকাতের ডাক নামটা ছিল আবাই। তাহলে জগন্নাথ কলেজের ছাত্র রফিক, আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি এই যে 8টা তাজা ধরপরে প্রাণ চলে গেল। হ্যাঁ, প্রথম ভাষা শহীদ দেখেছেন রফিক, জগন্নাথের ছাত্র, আবুল বরকত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এবং সবচেয়ে কনিষ্ঠ যিনি মারা গিয়েছিলেন ওনার নামটা ছিল ওহিউল্লাহ। ঠিক আছে, ওনার নামটা ছিল ওহিউল্লাহ, এবং সবচেয়ে কিশোর বয়সে মারা গিয়েছিলেন, আমি বলেছি ওহিউল্লাহ। 23 ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণ হয়, যে শহীদ মিনারটির নকশা করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্র সাইদ হায়দার। সাইদ হায়দারের নকশায় আমরা দেখেছি 23 ফেব্রুয়ারি 52 সালে একটি শহীদ মিনার নির্মাণ হয়, এবং ঠিক তার পরের দিন 24 ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান 24 ফেব্রুয়ারি তিনি সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন। তবে হ্যাঁ, পাকিস্তান পুলিশ সেই শহীদ মিনারটি কিন্তু ভেঙে দেয়। তাহলে 23 ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণ হয়। প্রথম শহীদ মিনারের নকশা করেছিলেন সাইদ হায়দার, এবং আমরা দেখেছি 24 তারিখে শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান এটা উদ্বোধন করেন, কিন্তু সেই দিনই কিন্তু পাকিস্তান পুলিশ এটা ভেঙে দেয়। এবং আজকের দিনে আমরা যে কেন্দ্রীয় শহীদ মিনার দেখি, 1966 সাল থেকে আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারটা চালু হয়েছে। আমরা যে আজকে শহীদ মিনার দেখি, কেন্দ্রীয় শহীদ মিনার, এটা চালু হয়েছে 1966 সালে। কারণ প্রথম শহীদ মিনার নির্মাণ হয়, তারপরের দিন উদ্বোধন হয় 24 তারিখে, সেই দিনই শহীদ মিনারটা কিন্তু ভেঙে দেওয়া হয়। এবার যে বিষয়টি আমরা জানবো, আমরা একটু আগে বলেছি, আবার বলবো, যে ভাষা আন্দোলনের উপরে রচিত প্রথম কোন কবিতাটি ছিল আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাহবুবুল আলম চৌধুরী এটা রচনা করেছিল। আমি কাঁদতে আসিনি, আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এবং মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের ভাষা আন্দোলনের উপরে রচিত প্রথম কোন গানটা ছিল ভুলবো না 21শে ফেব্রুয়ারিকে ভুলবো না। ঠিক আছে, এটা রচনা করেছিলেন ভাষা সৈনিক গাজীউল হক। তাহলে প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারিকে ভুলবো না। প্রথম কবিতা আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রথম নাটক ছিল কবর নাটক, যে কবর নাটকটির রচয়িতা ছিলেন মুনির চৌধুরী। ভাষা আন্দোলনের উপরে রচিত প্রথম নাটক কবরের রচয়িতা কিন্তু বলেছি মুনির চৌধুরী। এবং মনে রাখতে হবে ভাষা আন্দোলনের উপরে রচিত প্রথম কোন উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন। এবং ভাষা আন্দোলনের প্রথম কোন চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, সেই জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালকও কিন্তু জহির রায়হান। তাহলে আরেক ফাল্গুন উপন্যাস, এটা ভাষা আন্দোলনের প্রথম কোন উপন্যাস। জীবন থেকে নেওয়া চলচ্চিত্র, এটা ভাষা আন্দোলনের উপরে প্রথম কোন চলচ্চিত্র। দুটোই কিন্তু জহির রায়হানের। এবং জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে কিন্তু প্রথম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি পরিবেশন হয়েছে। এবং জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল 1970 সালে, এবং এই চলচ্চিত্রে কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কিন্তু প্রথম পরিবেশিত হয়েছে। 21-এর প্রথম সংকলনের নাম 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি 21-এর প্রথম সংকলনের নাম 21শে ফেব্রুয়ারি।
যে সংকলনের সংকলনকারী ছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান তিনি এই 21শে ফেব্রুয়ারি সংকলনটি করেছিলেন, যেটা 21-এর প্রথম কোনো সংকলন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব, আমি একটু আগেও বলেছি যে 52 ভাষা আন্দোলনের সবচেয়ে বড় ফসল কিন্তু বাংলা একাডেমি, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে। বাংলা ভাষা বাংলা সাহিত্যের অভিভাবক বাংলা একাডেমি, যেটা প্রতিষ্ঠা হয় 1955 সালে, এবং বলা হয়ে থাকে 52 ভাষা আন্দোলনের ফসল হচ্ছে কিন্তু এই বাংলা একাডেমি। যে বাংলা একাডেমি ভবনটির পূর্ব নাম আমরা জানি বর্ধমান হাউস, এবং প্রতি বছর বাংলা একাডেমি সাহিত্য ক্ষেত্রে পুরস্কার দিয়ে থাকে। হ্যাঁ, এবং সাহিত্য জগতে বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার, যে বাংলা একাডেমি পুরস্কারটা চালু হয়েছে 1960 সাল থেকে। তাহলে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে 1955 সালে এবং বাংলা একাডেমি পুরস্কার চালু হয়েছে 1960 সালে। তাহলে 52 ভাষা আন্দোলনের ফলে কিন্তু বাংলা ভাষার মান মর্যাদা অনেক গুণ কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। তো যারা লাইভে যুক্ত আছেন তারা আমাকে কি একটু কমেন্ট করে জানানো যায় যে প্রথম শহীদ মিনারটা উদ্বোধন করেছিলেন কে? ওনার নামের আগে মৌলভী ছিল, এতটুকু হিন্টস দিলাম, একটু কমেন্ট করুন যে প্রথম শহীদ মিনারটা উদ্বোধন করেছিলেন কে। প্লিজ একটু কমেন্ট করে আপনারা আমাকে জানান প্রথম শহীদ মিনারটি উদ্বোধন করেছিলেন কে। দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা। আমি একটি প্রশ্ন করেছি যে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেছেন কে? ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমার প্রশ্নটি ছিল যে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেছেন কে? এখানে আপনারা কমেন্ট করেছেন শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। ভেরি গুড। এবং আমরা এতটুকুই জেনে বসেছি যে আমাদের 52 ভাষা আন্দোলনের ফসল কিন্তু বাংলা একাডেমি, সেটাও প্রতিষ্ঠা হয়েছে 55-তে, যে পুরস্কার চালু করেছে 1960 সালে। যদি আরেকটি প্রশ্ন আপনাদের কাছে রাখি যে 21-এর প্রথম কবিতা কোনটি? প্লিজ আরেকটি প্রশ্নের উত্তর একটু ঝটপট দেবেন। 21-এর প্রথম কবিতা কোনটি? প্লিজ কবিতাটার নাম একটু কমেন্ট করুন। 21-এর প্রথম কবিতা কোনটি? প্রশ্ন রেখেছি 21-এর প্রথম কবিতা কোনটি। এখানে একজন লিখেছেন কিন্তু কবর। কবর তো নাটক বাবা, কবর নাটক। হ্যাঁ, আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা হবে। যারা কবর লিখেছেন, 21-এর প্রথম কবিতা কবর না, কবর হচ্ছে নাটক। আরেক ফাল্গুন উপন্যাস, আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুর রহমানের, ওটা হচ্ছে কবিতা। আর প্রথম গান ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারিকে ভুলবো না। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরীর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন আমরা, এবং আরেকটা বিষয় একটু আগে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, ওই ক্লাসটা যেহেতু ডিলেট হয়েছে আবারও বলি। ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম, মনে রাখতে হবে ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিন ছিলেন ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং মনে রাখতে হবে পাকিস্তানের ভাষা আন্দোলনকালীন গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন আমাদের গোলাম মোহাম্মদ। এবং মনে রাখতে হবে
যে আমাদের পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। নুরুল আমিন, আপনারা মনে রাখবেন, মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তাহলে ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখেছি খাজা নাজিমউদ্দিন, গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ, মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছি আমরা নুরুল আমিন। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নে এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা বলে বসি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু খাজা নাজিমউদ্দিন। তিনি পাকিস্তানের আমরা বলবো দ্বিতীয় প্রধানমন্ত্রী। গোলাম মোহাম্মদ, তিনি ছিলেন থার্ড গভর্নর জেনারেল এবং পূর্ব পাকিস্তানের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু আমাদের নুরুল আমিন। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা আন্দোলন থেকে আরেকটি তথ্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, সেটা হলো পাকিস্তানের গণপরিষদে 23 ফেব্রুয়ারি 1948 সালে পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত কথায় আছে যে পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন। এটা 1948 সালে 23 ফেব্রুয়ারি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তানের গণপরিষদের সদস্য ছিলেন বা পূর্ব পাকিস্তান থেকে তিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন। ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন, সেটা সেই 48 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1954 সালে পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা একটা রাষ্ট্রভাষার স্বীকৃতি মেলে। পাকিস্তানের গণপরিষদ 54 সালে, ভাষা আন্দোলন পরবর্তী 54 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার একটা তারা কি করে স্বীকৃতি দেয়। এবং অতঃপর আমরা দেখেছি 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল যে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন হয়েছে 1956 সালে। আর এই সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে কত সালে? আপনারা বলবেন 1956 সালে। আর গণপরিষদ স্বীকৃতি দিয়েছিল 54 সালে। আর সংবিধান, রাষ্ট্রের যে শাসনতন্ত্র, তারা স্বীকৃতি দিয়েছে 56 সালে। তাহলে পাকিস্তানে উর্দুর পাশাপাশি বাংলা রাষ্ট্রভাষা হয়েছে আমরা বলছি 1956 সালে। মনে রাখতে হবে 1956 সালে সংবিধানে পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়েছে উর্দুর পাশাপাশি বাংলা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর একটি বিষয় আমরা লক্ষ্য করার চেষ্টা করব, একটু গল্প শুনবেন আপনারা, কারণ ভাষা আন্দোলন থেকে একবারে আমরা বেরিয়ে যাব, তো আমরা একটু বলার চেষ্টা করি। 1998 সালে কানাডা প্রবাসী দুজন ভদ্রলোক, একজন আব্দুস সালাম, মনে রাখতে হবে কানাডা প্রবাসী দুজন ভদ্রলোক, একজন আব্দুস সালাম এবং আরেকজন রফিকুল ইসলাম। আব্দুস সালাম এবং রফিকুল ইসলাম ওনারা উদ্যোগ গ্রহণ করেন যে পৃথিবীতে এত দিবস আছে, তাহলে পৃথিবীতে তো আমরা প্রথম কোন জাতি যারা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়েছিলাম, তাহলে 21শে ফেব্রুয়ারি কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হবে না? এই চিন্তাটা প্রথম আব্দুস সালাম এবং রফিকুল ইসলামের মাথায় আসে এবং এই দুজন ভদ্রলোক কানাডা প্রবাসী, কানাডায় থাকতেন। সাথে সাথে আব্দুস সালাম এবং রফিকুল ইসলাম তারা ইউনিসেফের কাছে যায়। জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা ইউনিসেফের কাছে গিয়ে তারা আবেদন করে। আবেদন করলে ইউনিসেফ জানায় যে এটা তাদের কাজ না, এইটা নিয়ে তারা যেন ইউনেস্কো বরাবর চলে যায়। ফলে ইউনিসেফের কাছে ব্যর্থ হয়ে আব্দুস সালাম এবং রফিকুল ইসলাম তারা ইউনেস্কোর কাছে চলে যায়। ইউনেস্কো বিষয়টা শুনে আগ্রহ প্রকাশ করে, তবে ইউনেস্কো বলে যে এটা তাদের
কথাতে হবে না, তারা যেন তাদের দেশের সরকারকে অবহিত করে, বাংলাদেশ সরকার যদি ইউনেস্কোর সাথে যোগাযোগ করে কাজ হতে পারে। সাথে সাথে আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা শেখ হাসিনাকে অবহিত করেন এবং শেখ হাসিনা অত্যন্ত আনন্দের সহিত শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি দল ইউনেস্কো বরাবর পাঠিয়ে দেয়। সালটা 1999, তারিখটা মনে রাখতে হবে, তারিখটা ছিল 17ই নভেম্বর, তারিখটা ছিল 17ই নভেম্বর, সালটা ছিল 1999 এবং আমি বলেছি তারিখটা ছিল 17ই নভেম্বর। এই ইউনেস্কোর তখন 30তম অধিবেশন চলছিল, এই ইউনেস্কোর তখন 30তম অধিবেশন চলছিল এবং ইউনেস্কোর এই 30তম অধিবেশনে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদান করে। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদান করা হয়েছে কবে, সেটা 17ই নভেম্বর তারিখে। এবং এটা কে প্রদান করেছে? ইউনেস্কো প্রদান করেছে। তাহলে আশা করি আপনারা, হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে আর কি, ঠিক আছে, ক্লাসটা কি থাকবে? রেকর্ডেড থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমরা লক্ষ্য করে দেখলাম, সে বিষয়টি হচ্ছে যে ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর কি করেছে, তারা এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার কি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। এবং আরেকটি বিষয় আমরা মাথায় রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে 2000 সালে পৃথিবীর 188টি দেশে প্রথম এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়েছে। তবে 2010 সাল থেকে সমগ্র পৃথিবীব্যাপী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়। কারণ 2000 সালে মাত্র 188টি দেশে হয়েছিল, কিন্তু সমগ্র পৃথিবীব্যাপী 2010 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে কিন্তু ইউনেস্কো 17ই নভেম্বর 1999 সালে, এবং আমরা দেখেছি সেদিন ইউনেস্কোর 30তম অধিবেশন চলছিল। আর ভাষা আন্দোলন থেকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, ভাষা আন্দোলন থেকে আরেকটি তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব যে আমাদের একটি বিখ্যাত গান আছে ভাষা আন্দোলনের উপরে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, যেটা আজকে ক্লাসের শুরুতেও বলেছি যে ও গানটা কিন্তু ভাষা আন্দোলনের প্রথম গান না। প্রথম গানটা নিশ্চিত মনে আছে, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারিকে ভুলবো না, ওটা প্রথম গান। কিন্তু ভাষা আন্দোলনের উপরে রচিত সবচেয়ে বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যে গানটা রচনা করেছিলেন সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার রচয়িতা কে হবে? আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। তবে হ্যাঁ, এটা ভাষা আন্দোলনের উপরে কিন্তু প্রথম কোনো গান না। প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারিকে ভুলবো না। এবং মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে তাহলে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে, তার ফলে বাংলা ভাষা সাহিত্যের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে অনেক সাহিত্যকর্ম রচনা হয়েছে, বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে, এবং আমরা দেখেছি যে পরবর্তী সময় 1956 সালে পাকিস্তানের সংবিধানে, প্রথম সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। এবং 17ই নভেম্বর 1999 সালে ইউনেস্কো কি করেছে? ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি কিন্তু প্রদান করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মনে রাখবো যে বিষয়টা যে ভাষা আন্দোলন হয়ে গেল। ভাষা আন্দোলন পরবর্তী সময় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন কিন্তু পদত্যাগ করেন এবং খাজা নাজিমুদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন, পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের বগুড়া অঞ্চলের মোহাম্মদ আলী। বগুড়া অঞ্চল থেকে মোহাম্মদ আলী, তিনি হন পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী। আসলে মোহাম্মদ আলী
তিনিও বাঙালি, বাট হাবে ভাবে বাঙালি না, তিনি পশ্চিমাই হয়ে গিয়েছিলেন, উর্দু ভাষাভাষী বাঙালি, কারণ তারা অনেক আগে থেকে ওই অঞ্চলে বসবাস করতেন পশ্চিমে, এবং তারা উর্দু ভাষাভাষী। তাহলে বগুড়ার মোহাম্মদ আলী হন কিন্তু পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী। এবং একটি বিষয় আপনারা মাথায় রাখবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ভাষা আন্দোলন পরবর্তী সময় খাজা নাজিমউদ্দিন কিন্তু পদত্যাগ করেন এবং নতুন প্রধানমন্ত্রী বগুড়া থেকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আলী, তিনি পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী। যারা লাইভে যুক্ত আছেন তারা কি আমাকে একটাবার কমেন্ট করবেন, এই যে বগুড়ার মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হলেন, পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী, ভাষা আন্দোলন পরে তিনি কোন দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? প্লিজ একটু কমেন্ট করুন তো, তাহলে বুঝবো আপনাদের জ্ঞানের গভীরতা, যে তিনি কোন দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এটা আমাকে একটু কমেন্ট করে জানান তো, দেখি কে আগে কমেন্ট করে। আমি প্রশ্ন রেখেছি যে বগুড়ার মোহাম্মদ আলী তিনি যে প্রধানমন্ত্রী হলেন, তিনি কোন দল থেকে হলেন? জেরিন খান প্রথম কমেন্ট করেছেন, তিনি লিখেছেন মুসলিম লীগ। এখানে আমাদের তানজিনা আক্তার লিখেছেন আওয়ামী লীগ। নো নো নো, আওয়ামী লীগ না, হ্যাঁ আওয়ামী লীগ না। ইয়েস, গোলাপি আক্তার, সে হয়তো আমার আগের স্টুডেন্ট, সে জানে বগুড়া আমার বার্থ প্লেস, বগুড়া আমার জন্মস্থান, জন্মভূমি। তাহলে সবাই কিন্তু লিখছে মুসলিম লীগ। তাহলে বন্ধুরা, যারা আপনারা আওয়ামী লীগ বলছেন, যারা যুক্ত ফ্রন্ট বলছেন, বা যারা আওয়ামী মুসলিম লীগ বলছেন, নো নো, হতেই পারে না। বগুড়ার মোহাম্মদ আলী তিনি প্রধানমন্ত্রী হয়েছেন মুসলিম লীগ থেকে, কারণ পাকিস্তান জন্ম দিছে মুসলিম লীগ 1906 সালের সেই দলটা, ওদের বাইরে কিছু হবে এটা আপনারা চিন্তা করেন কিভাবে? হতেই পারে না। ঠিক আছে, এবার গল্প করব, আসেন। মোহাম্মদ আলী তিনি পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী, মোহাম্মদ আলী। আচ্ছা, কোন পদে আছেন? প্রধানমন্ত্রী পদে আছেন। হয়েছে কি জানেন, এই যে মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী, তার কাছে আমরা পূর্ব পাকিস্তানিরা বারে বারে দাবি করতে শুরু করলাম। এ দাবি যে এখন থেকে তা না, দাবিটা কি সেটা বলছি। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে আমরা একটা দাবি করছিলাম যে আমাদের পূর্ব পাকিস্তানে একটা প্রাদেশিক নির্বাচন দেন, পূর্ব পাকিস্তানে একটা প্রাদেশিক নির্বাচন দেন। এটা বাঙালিদের দাবি ছিল যে পূর্ব পাকিস্তানে কি নির্বাচন দিতে হবে? একটা প্রাদেশিক নির্বাচন। যারা লাইভে আছেন আমি একটু, আচ্ছা এখানে জহির রায়হান ফেনী তিনি লিখেছেন মোহাম্মদ আলী জিন্নাহ না। ও বাবা, মোহাম্মদ আলী জিন্নাহ আগের ক্লাস করতে হবে বাবা আপনাকে, উনি তো 48 সালে মারা গেছেন, নাম একই রকম হতে পারে না। এটা মোহাম্মদ আলী, বগুড়ার মোহাম্মদ আলী, এনার নামের সাথে কোনো মোহাম্মদ আলী জিন্নাহ এগুলো নেই। হ্যাঁ, তো যারা লাইভে যুক্ত আছেন তারা আমাকে একটু পরিষ্কার করবেন যে আমাদের এই পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? পাকিস্তান জন্মের পরে পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্লিজ একটু আমাকে বলা যায়? যারা লাইভে যুক্ত আছেন একটু কি কমেন্ট করা যায় যে পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমি অপেক্ষা করছি আপনাদের কাছে। পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখানে জেরিন খান আবারও সবার আগে কমেন্ট করেছেন খাজা নাজিমউদ্দিন। ইয়েস, নাজিমউদ্দিন। ফজলুল হক কে যেন লিখছে, ফজলুল হক তো উত্তর নিব না বাবা। ফজলুল হক কেন হবে? খাজা নাজিমউদ্দিন। যারা শেরে বাংলায় ফজলুল হক লিখেছেন উত্তর ভুল, ফজলুল হক তো নয়, খাজা নাজিমউদ্দিন। কারণ ব্রিটিশ পিরিয়ডে একবার 1937 সালে সেটাকে বলা হতো অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা। তোমরা মনে রেখো 1937 সালে অবিভক্ত বাংলাতে একবার মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। তখন এ কে ফজলুল হক তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এ কে ফজলুল হক তখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু আমি বলেছি
যে 1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে এই পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী যারা এই যে খাজা নাজিমউদ্দিন লিখেছেন, তাদের উত্তরটা ঠিক। খাজা নাজিমউদ্দিন প্রথম মুখ্যমন্ত্রী হন মুসলিম লীগ থেকে, তাহলে তো উনি তো জনগণের ভোটে না। পরে খাজা নাজিমউদ্দিন চলে যাওয়ার পরে নুরুল আমিন মুখ্যমন্ত্রী হন, 2 নাম্বার নুরুল আমিন। নুরুল আমিন তো মুসলিম লীগ থেকে, জনগণের ভোটে না। তাহলে আমাদের যে দুটো মুখ্যমন্ত্রী আছে ছিল, এরা একজনও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্য আমাদের পূর্ব পাকিস্তানিদের দাবি ছিল একটা প্রাদেশিক নির্বাচন যেন দেয়, কেন্দ্রীয় সরকার একটা প্রাদেশিক নির্বাচন দেয়। এবং মোহাম্মদ আলী যখন প্রধানমন্ত্রী, আমরা তার কাছে ভীষণ দাবি করি যে আমাদেরকে যেন একটা কি দেওয়া হয়, প্রাদেশিক নির্বাচন দেওয়া হয়। তো বগুড়ার মোহাম্মদ আলী, সে তো মুসলিম লীগ করে, এই প্রাদেশিক নির্বাচনের দাবি সবচেয়ে বেশি কোন দল করছিল জানেন? সবচেয়ে বেশি করছিল আওয়ামী মুসলিম লীগ, যেটা আজকের আওয়ামী লীগ। আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ সবচেয়ে বেশি দাবি করছিল আওয়ামী মুসলিম লীগ যে একটা প্রাদেশিক নির্বাচন হোক। তো মুসলিম লীগের প্রধানমন্ত্রী সে বলছিল খুব বেড়ে গেছে, খুব ফটর ফটর করে, দাঁড়া একটা নির্বাচন দিবই। কারণ ওভার কনফিডেন্ট ছিলেন বগুড়ার মোহাম্মদ আলী। কারণ পাকিস্তানে মুসলিম লীগকে ছাড়া তো অন্য কোনো দলকে কেউ চেনে না। তখন এরকম ফেসবুক, টুইটার এগুলো তো ছিল না, তখন টেলিভিশন ঘরে ঘরে ছিল না। মানুষের মাথায় একটা জিনিসই আছে যে পাকিস্তানকে জন্ম দিচ্ছে মুসলিম লীগ, মানুষ মুসলিম লীগকেই চেনে। 1949-এ গত ক্লাসে দেখেছেন এই যে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, আর আমি গল্প করছি এখন 1953 সালের। এই মাত্র 4 বছরের মধ্যে কি সম্ভব এই আওয়ামী মুসলিম লীগ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে? তখন হয়তো বা পারেনি। তাহলে আমাদের পূর্ব পাকিস্তানের মানুষ একটা দলকেই চেনে, মুসলিম লীগকে। যে দল কি করেছে, যে দল কিন্তু জন্ম দিয়েছে পাকিস্তানের। ঠিক আছে, তো বগুড়ার মোহাম্মদ আলী সে ওভার কনফিডেন্ট যে ঠিক আছে প্রাদেশিক একটা নির্বাচন দিব। এই নির্বাচনে কি করে, কিভাবে, কি প্রকারে এই ছোটখাটো দলগুলো পারে দেখে ছেড়ে দিব। বেশি বেড়ে গেছো, বেশি আসপর্দা, নির্বাচন চাও, তোমাদের নির্বাচনই করব, ছুটাবো তোমাদের নির্বাচন, অপেক্ষা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোহাম্মদ আলী প্রাদেশিক নির্বাচনের ঘোষণা দেয়। যখন মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী প্রাদেশিক নির্বাচনের ঘোষণা দেয়, তখন কিন্তু খুব স্বভাবত আওয়ামী মুসলিম লীগের মুখটা শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? কারণ তারা নতুন দল, তারা কিভাবে একটা ক্ষমতাসীন দলের সাথে লড়াই করবে? যে দল অনেক পুরানো, যে দল পাকিস্তানকে জন্ম দিয়েছে, কিভাবে সে দল ক্ষমতাসীন দলের সাথে লড়াই করবে? মুখ শুকিয়ে যাওয়া খুব স্বাভাবিক। তখন আমাদের আওয়ামী মুসলিম লীগ করে কি, আমাদের এই অঞ্চলে আরো ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, আরো ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সাথে এক টেবিলে বসে এবং এক টেবিলে বসে তারা গঠন করে যুক্ত ফ্রন্ট। তারা চিন্তা করে যে এমনিও হয়তো হারবো, অমনিও হারবো, কিন্তু সবাই একত্র হয়ে যদি ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে ভালো কিছু করা কিন্তু সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় রাখতে হবে একটি কথা, সেটি হয়, সে বিষয়টি আমাদের মানতে হবে যে 1953 সাল, 1953 সালের 4 ডিসেম্বর 4টি দল মিলে গঠন হয় যুক্ত ফ্রন্ট। কয়টা দল? 4টি দল মিলে গঠন হয় যুক্ত ফ্রন্ট, যার 1 নাম্বার দল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, 2 নাম্বার দলটা হচ্ছে কৃষক শ্রমিক লীগ,
কৃষক শ্রমিক লীগ, আচ্ছা 3 নম্বর দলটি হচ্ছে নেজামে ইসলাম, এবং 4 নম্বর দলটি হচ্ছে গণতান্ত্রিক দল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1953 সালের 4 ডিসেম্বর 4টি দল নিয়ে আমরা গঠন করি যুক্ত ফ্রন্ট, আওয়ামী মুসলিম লীগ, আমরা দেখতে পেয়েছি কৃষক শ্রমিক লীগ, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল। মনে রাখবো আওয়ামী মুসলিম লীগের নেতৃত্ব দিচ্ছিলেন মাওলানা ভাসানী, সংক্ষেপে লিখলাম ভাসানী। আমরা দেখেছি কৃষক শ্রমিক লীগের নেতৃত্ব দিয়েছেন একে ফজলুল হক। আমরা দেখেছি নেজামে ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আতাহার আলী। আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক দলের নেতৃত্ব দিয়েছেন হাজী দানেশ। আশা করি এই তথ্যগুলো একটু লিখে রাখতে পারেন যে এই যে 4টা দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন হলো, এই যুক্ত ফ্রন্টের প্রতিটা দলের প্রধান তখন কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কৃষক শ্রমিক লীগের প্রধান ছিলেন ফজলুল হক, নেজামে ইসলামের প্রধান ছিলেন মাওলানা আতাহার আলী, গণতান্ত্রিক দলের প্রধান ছিলেন হাজী দানেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে 5টি দল কখনোই, এটা আসলে তথ্য নির্ভরতা কতটুকু এখানে ব্যাপার আছে, সবসময় বলবো আমরা 4টা দল, 4টা দল মিলে গঠন হয়েছিল মূলত যুক্ত ফ্রন্ট, এবং এই যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট ভার্সেস লড়াই করবে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে। কি করবে? এ দল নির্বাচন করবে। ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে এ দল কি করবে? নির্বাচন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রাদেশিক নির্বাচন। এটা কি নির্বাচন? এটা প্রাদেশিক নির্বাচন। আপনারা আমাকে একটা জিনিস একটু শিখাবেন এখন, সেটা হচ্ছে যে এই প্রাদেশিক নির্বাচনে কোনো কারণে যদি মুসলিম লীগ হেরে যায়, তাহলে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কি কোনো রদবদল হবে? যদি রদবদল হয় তাহলে লেখেন হবে, আর যদি রদবদল না হয় তাহলে বলেন না রদবদল হবে কেন। ঠিক আছে, এই যে প্রাদেশিক একটা নির্বাচন, এই নির্বাচনে কথার কথা ক্ষমতাসীন মুসলিম লীগ যদি পরাজিত হয়, তাহলে কেন্দ্রীয় সরকারে কোনো রদবদল হবে না হবে না? কি হবে একটু কমেন্ট করেন। এখানে সবাই কিন্তু আমাকে লিখছে হবে না, 2-1 লিখছে হবে, ম্যাক্সিমাম লিখছে কেন্দ্রীয় সরকারের কোনো রদবদল হবে না। তাহলে যারা লিখছে যে রদবদল হবে না তাদের উত্তরটা ঠিক, আর যারা লিখছে রদবদল হবে তাদের উত্তরটা ভুল। একটা এক্সাম্পল টানি, ভারতের কেন্দ্রে কোন সরকার ক্ষমতায় আছে বর্তমানে? বিজেপি, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন। তো যখন ভারতে যে 28টা প্রদেশ আছে, এই 28টা প্রদেশে যখন মুখ্যমন্ত্রী নির্বাচন হয়, যেমন আমাদের কাছের যে প্রদেশ পশ্চিমবঙ্গ প্রদেশ, পশ্চিমবঙ্গে কি আপনার বিজেপি প্রাদেশিক সরকারের ক্ষমতায় আছে? না, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তাহলে প্রাদেশিক নির্বাচনের সাথে তো কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নাই ভাই। প্রদেশে মানে যে দল রাষ্ট্রের ক্ষমতায় আছে তারা প্রদেশে নাও পারতে পারে। একটা এক্সাম্পল দেখলেন, ভারতে ক্ষমতায় আছে বিজেপি, বাট আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশে বিজেপি কি প্রাদেশিক সরকার গঠন করতে পেরেছে? পারেনি। এখানে তৃণমূল কংগ্রেস গঠন করেছে। তাহলে কেন্দ্র এক জিনিস, প্রদেশ আর এক জিনিস। প্রদেশের নির্বাচন জাস্ট ওই প্রদেশের একটা আইনসভা, জাস্ট ওই প্রাদেশিক একটা সরকার, জাস্ট একটা প্রাদেশিক সরকার। একটা এক্সাম্পল টানি, ধরেন আমি এখন রাজশাহী শহরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিচ্ছি,
এই রাজশাহী শহরে এখন সিটি কর্পোরেশন আছে, রাজশাহী সিটি কর্পোরেশন, এখানকার মেয়র আমাদের খায়রুজ্জামান লিটন সাহেব। তাহলে যদি কোনো কারণে জাতীয় সরকার পরিবর্তন হয়, কোনো কারণে আওয়ামী লীগ থেকে বিএনপি যদি ক্ষমতায় আসে, তার অর্থ কি লিটন সাহেবের সেদিনই ক্ষমতা শেষ হবে? তা তো না, ওটা কেন্দ্রীয় সরকার, আর এগুলো সিটি কর্পোরেশন সরকার, স্থানীয় সরকার। তো ওরকমই কেন্দ্রীয় সরকার আলাদা, প্রাদেশিক সরকার আলাদা। কেন্দ্রীয় সরকারে কে থাকবে সেটা নিয়ে বাঙালির মাথা ব্যথা নেই। বাঙালির একটাই দাবি ছিল 47 সাল থেকে, যে আমাদের একটা প্রাদেশিক নির্বাচন দেন, প্রদেশে আমরা জনগণ ভোট দেই, ভোট দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের সরকারকে আমরা নির্বাচিত করি। এই গরিমসি করতে করতে অনেক পরে বগুড়ার মোহাম্মদ আলী, পাকিস্তানের 3য় প্রধানমন্ত্রী, সে বলল ঠিক আছে নির্বাচন দিবে। তাও সে কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলেছে, কারণ সে তো জানে এই নির্বাচনে মুসলিম লীগ পারবে। এই দলগুলাকে কে চেনে? কেউ চেনে না। সবাই চেনে কাকে? মুসলিম লীগকে। ফলে সে ড্যাম শিওর যে কি হবে, এই দলগুলোর পরাজিত হবে, প্রদেশে মুসলিম লীগই ক্ষমতায় আসবে। তো যারা লাইভে যুক্ত আছেন তারা কি বিষয়টা বুঝতে পারলেন? এবার প্লিজ আমাকে একটু কমেন্ট করেন তো, যে কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট প্রাদেশিক একটা নির্বাচন। এই নির্বাচনে মুসলিম লীগ যদি হেরেও যায়, কেন্দ্রীয় সরকারের কোনো রদবদল হবে না, বগুড়ার মোহাম্মদ আলীর কিচ্ছু হবে না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সানিয়া, ধন্যবাদ মিরাজ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এটা একটা প্রাদেশিক নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে কিন্তু আমাদের কেন্দ্রের কোনো কিছু পরিবর্তন হবে না। এটা কেন্দ্র নিয়ে, গোটা দেশ নিয়ে চিন্তা করবেন না। এটা জাস্ট একটা প্রাদেশিক একটা ব্যাপার আর কি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা জাস্ট একটা কি ব্যাপার? প্রাদেশিক ব্যাপার। ওকে, তাহলে 53 সালে যুক্তফ্রন্ট গঠন হলো কত সালে? 53 সালে। দল কয়টা? 4টা। অনেকে মনে করে কি যুক্তফ্রন্ট মানে 54, না, নির্বাচন হবে 54 সালে। হ্যাঁ, আমি এখানে একটু লিখে রাখি, নির্বাচন হবে 54-তে, বাট যুক্তফ্রন্ট গঠন হয়েছে এটা আমরা বলবো 53 সালে। দল কয়টা? আমরা বলবো 4টা। ঠিক আছে, যারা যে 5টা লিখছেন, একটা কথা মনে রাখবেন, এটা কোন ইতিহাস বই থেকে আপনারা আমাকে উদ্ধৃতি দিচ্ছেন, সম্ভব যদি হয় ক্লাস শেষে কমেন্ট করবেন, ঠিক আছে, বা কমেন্ট করবেন বা আমাকে কোনোভাবে মেনশন করবেন, আমি এটার ব্যাখ্যা দিব যে কোথায় আপনারা 5টা দল কোন ইতিহাস বই আপনাদেরকে বলেছে, সেটা একটু আমাকে জানাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমি বলছি যে এই যে 4টা দল মিলে যুক্তফ্রন্ট, তারা প্রতীক বাছাই করলো নৌকা। যুক্তফ্রন্টের প্রতীক কি? নৌকা। এবং তারা 21 দফা ম্যানিফেস্টো তৈরি করলো। দেখেন না, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো কি দেয়? বিভিন্ন কর্মসূচি দেয়, বিভিন্ন ম্যানিফেস্টো দেয়। সুতরাং নৌকা প্রতীক বাছাই করলো এবং তাদের ম্যানিফেস্টো ছিল কিন্তু 21 দফা। এখন প্রশ্ন দেখা দিল, এই 21 দফার প্রথম দফাটা কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 21 দফার প্রথম দফাটা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। তাহলে যুক্তফ্রন্ট দল 4টা, প্রতীক নৌকা, ম্যানিফেস্টো 21 দফা। এবার মাওলানা ভাসানী একটু ঝামেলা করেছিলেন। ওনার একটা দফা ছিল, উনি বলছিলেন 22টা দফা বানাবেন, কিন্তু আমরা দেখছিলাম যে না, সেটা সম্ভব হয়নি, ভাসানীর কথা শোনা হয়নি, 21টা দফাই রাখা হয়েছিল। এবং বলা হয়ে থাকে যে আমাদের এই যে 21 দফা, এই 21 দফার প্রথম দফাটা রাষ্ট্রভাষা বাংলা। এবার জানেন, আমাদের যুক্তফ্রন্টের দলগুলো বাড়ি বাড়ি গিয়েছে। এই নির্বাচন কিন্তু আমাদের এই অঞ্চলে, পূর্ব পাকিস্তানে, বাড়ি বাড়ি গিয়ে জনগণ বলেছে যে ভাই, বাবা, মা, ভাই, বোন, আমরা যুক্তফ্রন্ট, আমাদের নির্বাচনী প্রতীক নৌকা, আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে। ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের 21টা দফা আছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি 21 দফা বাস্তবায়ন করব এই প্রদেশে। এবং এই 21 দফার প্রথম দফাটা রাষ্ট্রভাষা বাংলা চাই।
আপনারা দয়া করে এই নৌকা প্রতীকে কি করবেন? ভোট দিবেন। আপনারা দয়া করে কি করবেন? নৌকা প্রতীকে ভোট দেবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অবস্থা কি দাঁড়ালো? এবার বাড়ির লোকজন চিন্তা করছে, ও মাই গড, 21 দফা, প্রথম দফা রাষ্ট্রভাষা বাংলা চাই। আসলে তখন বাড়ির লোকজনের মনে পড়ে গেছে ওই যে 52 সালের 21শে ফেব্রুয়ারির কথা, যে দিনটা না পাকিস্তানিরা এই মুসলিম লীগ সরকার বাঙালির বুকে গুলি চালিয়েছিল, সালাম জব্বার রফিক শফিককে হত্যা করেছিল। ওরা তো ভালো দল না, ওদেরকে তো ভোট দেওয়া যাবে না। দেখেছেন বাঙালির বুদ্ধি কি? কেন এত থুয়ে 21 দফা, কেন প্রথম দফা রাষ্ট্রভাষা বাংলা? এটা দ্বারা যুক্তফ্রন্ট বাঙালির মগজ ধোলাই করেছে, ঠিক আছে, বাঙালির ব্রেন ওয়াশ করেছে, বাঙালির সিম্প্যাথি অর্জন করেছে। তাহলে মনে রাখবেন, একটা ছোট দল হলেও বুদ্ধির জোরে কিন্তু অনেক কিছু করা যায়। সেজন্যই কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সে কথাটি হচ্ছে যে আমাদের একটা কথা এখানে আফরিন হোসেন লিখেছেন, জর্জ MP3-তে দেওয়া আছে। একটা কথা মনে রাখতে হবে, জর্জ MP3 বা সাধারণ জ্ঞানের যে বই, এগুলো বইয়ের উপর ডিপেন্ড করা যাবে না বাবা। আমি গত ক্লাসে একটা বইয়ের রেফারেন্স করেছি, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি। সেটা দেখতে হবে। সেটা অসুবিধা হলে সেমিনার লাইব্রেরিতে বাংলা পিডিএ আছে, বাংলা পিডিএতে যে যুক্তফ্রন্ট, হ্যাঁ, অনুষ্ঠুজ খণ্ডতে গেলে সেখানেও কিন্তু বলা আছে, সেগুলো দেখতে হবে। জর্জ MP3 এগুলো দেখা যাবে না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের বাঙালির কিন্তু ব্রেন ওয়াশ করেছে যুক্তফ্রন্ট। ধন্যবাদ তাদেরকে যে তারা এত থুয়ে 21 দফা প্রণয়ন করেছে এবং তারা প্রথম দফাটা কি বলেছে? রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা কিন্তু তারা বলেছে। তো এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের এই নির্বাচনে মোট আসন ছিল এই নির্বাচনে আমাদের 309টা। মনে রাখতে হবে, মোট আসন ছিল কতটা? 309টা আসন ছিল। এবং এই 309টা আসনের মধ্যে মুসলিম আসন ছিল 237টা মুসলিম অধ্যুষিত অঞ্চলের জন্য, আর অমুসলিম আসন আপনারা মাথায় রাখবেন, অমুসলিম আসন ছিল 72টা। তাহলে আমাদের অমুসলিম আসন ফ্যাক্টর না, আমাদের মুসলিম আসনটা দেখার বিষয়। আসুন, নির্বাচন হলো 54 সালে এবং মনে রাখতে হবে যে এই যে 54 সালে, হ্যাঁ, এই যে মাথায় রাখবো আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে 237টা আসন ছিল মুসলিম আসন, এই 237টা আসনের মধ্যে যুক্তফ্রন্ট, যারা আমাদের দল, 4টা দলের যে যুক্তফ্রন্ট, মনে রাখতে হবে যুক্তফ্রন্ট লাভ করেছে 223টি আসন। চিন্তা করা যায় মুসলিম লীগ ক্ষমতাসীন যে দল, তাদের কি ভরাডুবি হয়েছে। মুসলিম লীগ লাভ করেছে মাত্র 9টি আসন। হাই রে কপাল! তাহলে ওই যে বগুড়ার মোহাম্মদ আলী কলার ঝাঁকাচ্ছিলেন, এবার তিনি মুখ লুকাবেন কোথায়? উনি তো ভেবেছিল যে এরা এই 4টা দল কি এমন কি করবে, দেখেন কি করে ফেললো। এই প্রাদেশিক নির্বাচনে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পেয়ে গেল 223টি আসন, আর ক্ষমতাসীন দল তারা যারা নাকি পাকিস্তানকে জন্ম দিয়েছে, তারা পেল মাত্র 9টা আসন। আমাদের বগুড়ার মোহাম্মদ আলীর মুখ লুকানোর আর কি থাকলো না, জায়গা থাকলো না। এমন ভরাডুবি হলো ক্ষমতাসীন দলের, যেটা চিন্তার বাইরে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই পূর্ব পাকিস্তান প্রদেশে যে সরকার গঠন হলো সেটাকে বলা হতো যুক্ত ফ্রন্ট সরকার, এবং এই যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হলেন শেরেবাংলা A.K. ফজলুল হক। শেরেবাংলা A.K. ফজলুল হক মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শেরেবাংলা A.K. ফজলুল হক। আপনারা মাথায় রাখবেন, মুখ্যমন্ত্রী হলেন 1954 সালে শেরেবাংলা A.K. ফজলুল হক। হক মন্ত্রিসভা গঠন হলো। দুঃখজনক, এই মন্ত্রিসভা গঠন হওয়ার পরে আওয়ামী লীগের কোনো নেতা আবার মন্ত্রিত্ব পেয়েছিল না, ফলে একটু অসন্তোষ দেখা দেয়। কিন্তু কিছুদিন পরে ফজলুল হক সাহেব তিনি আবার কি করেন, আওয়ামী লীগ এবং সব দল থেকেই নেতা নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। এবং এই যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন হয়েছিল, এই মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী ছিলেন, মাত্র 34 বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পল্লী উন্নয়ন, সমবায়, বন ও পরিবেশ মন্ত্রী। পল্লী উন্নয়ন, বন, কৃষি, সমবায় মন্ত্রী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বা এভাবে যদি বলি যে বন, পল্লী উন্নয়ন, কৃষি, সমবায় মন্ত্রী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পল্লী উন্নয়ন, বন, সমবায়, কৃষি মন্ত্রী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। 1954 সালে প্রাদেশিক সরকারে প্রথম মন্ত্রী হয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান, মাত্র 34 বছর বয়সে, অর্থাৎ সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী ছিলেন কিন্তু এই হক মন্ত্রিসভার তিনি শেখ মুজিবুর রহমান। শেরেবাংলা A.K. ফজলুল হক মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই রাগটা তো খুব স্বভাবত কার বেশি বেড়ে গেল। মাথায় রাখতে হবে, রাগটা কিন্তু বেড়ে গেল মুসলিম লীগের। তারা এভাবে হেরে যাবে, তারা তো এটা কখনো চিন্তা করতে পারেনি, তারা এটা কখনো ভাবতে পারেনি। ফলে দেখা গেল কি, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে উস্কানি দিতে শুরু করলো। এবং কেন্দ্রীয় সরকারের উস্কানিতে, মনে রাখতে হবে, কেন্দ্রীয় সরকারের উস্কানিতে আমাদের আদমজি পাটকলে শ্রমিকদের অসন্তোষ দেখা দিল। এই অঞ্চলে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে বাঙালি অবাঙালি শ্রমিকদের দ্বন্দ্ব পেকে গেল। অর্থাৎ ফজলুল হক সাহেব মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তার কিন্তু খুব চাপ বা প্রেশার আসতে শুরু করলো, কারণ এই অঞ্চল খুব অস্থিতিশীল হয়ে উঠল। এর পিছনে হাত কার? কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকার তো মানতে পারছে না যে তারা হেরে গেল, প্রদেশে যুক্তফ্রন্ট সরকার গঠন করেছে, কেন্দ্রীয় সরকার এটা মানতে পারছেই না। তো কি হলো তারপরে আমরা দেখার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরকম অস্থিতিশীল অবস্থার মধ্যে A.K. ফজলুল হক তিনি কলকাতা বেড়াতে গিয়েছিলেন। কেনই যাবেন না, তার কলেজ, বিশ্ববিদ্যালয় সবই কলকাতাতে কেটেছে A.K. ফজলুল হকের। এবং কলকাতাতে গিয়ে তিনি বন্ধু বান্ধবদের সাথে গল্পে আড্ডায় বলেছিলেন যে আমরা তো আলাদা কেউ নই, আমরা তো একই। ফজলুল হক হয়তো এটা বোঝাতে চেয়েছিলেন তোরাও বাঙালি আমরাও বাঙালি, এটা বোঝাতে চেয়েছেন। বাট এই কথাটা চলে যায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কানে, এবং কেন্দ্রীয় সরকার রোশানলে পড়ে শেরেবাংলা A.K. ফজলুল হক। কেন্দ্রীয় সরকার শেরেবাংলাকে বলে যে শেরেবাংলা, আপনি তো লোকটা সুবিধার না, আপনি দেশদ্রোহী, আপনি ভারতে গিয়ে কেন বললেন যে তোরা আমরা একই? ভারত পাকিস্তান কি একই? আপনি দেশদ্রোহী, আপনার এ পদে থাকার কোনো অধিকার নেই। তাহলে সহজ কথা যে আমরা প্রাদেশিক সরকার গঠন করেছি, এটা কেন্দ্রীয় সরকার মুসলিম লীগের ভালো লাগছে না, তারা মানতে পারছে না, তারা বাই হুক অ্যান্ড কুক তারা যেভাবে হোক সরিয়ে দেবে A.K. ফজলুল হককে, বা এই মন্ত্রিসভার প্রতি আঘাত করবে। আমরা দেখেছি মাত্র 56 দিনের মাথায় কেন্দ্রীয় সরকার বহিষ্কার করে দেন শেরেবাংলা A.K. ফজলুল হককে মুখ্যমন্ত্রী। কারণ আবারও বলছি, কেন্দ্রীয় সরকারের হাতেই সব ক্ষমতা থাকে, তো ফলে কেন্দ্রীয় সরকার যদি মনে করে এই মুখ্যমন্ত্রীকে বড় কোনো দোষে দুষ্ট করে সরিয়ে দেবে, সেটা পারে। 56 দিনের মাথায় A.K. ফজলুল হককে মুখ্যমন্ত্রী পদ থেকে কেন্দ্রীয় সরকার বহিষ্কার করে দেয়। এবং শেরেবাংলা যখন বহিষ্কৃত হন, তখন বাদ বাকি যারা মন্ত্রী ছিলেন তারা একযোগে এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ফলে মাত্র 56 দিনের মাথায় এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায়। তাহলে দেখেছেন পশ্চিমাদের মধ্যে কি কোনো প্রকার গণতান্ত্রিক আচরণ ছিল? জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো, কিন্তু
এটা সইতে পারলো না কারা? পশ্চিমারা। তারা ছলে বলে কলা কৌশলে তারা দেশদ্রোহিতার তাবিজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলেন, এই মন্ত্রিসভাটা নষ্ট করে দিলেন। এবং যখন এই যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে গেল, তখন থেকে পাকিস্তানের ইতিহাসে শুরু হয়ে গেল কাদা ছোড়াছড়ি একটা অবস্থা। তখন থেকে পাকিস্তানের ইতিহাসে শুরু হয়ে গেল কাদা ছোড়াছড়ি একটি অবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন কাদা ছোড়াছড়ি? ধরেন যুক্তফ্রন্ট কাদা তুলে মারে মুসলিম লীগে, মুসলিম লীগ কাদা মারে যুক্তফ্রন্টে। কেমন একটা অবস্থা চিন্তা করা যায়। অনেক সময় আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে মাঝে যেরকম কাদা ছোড়াছড়ি চলে, এদের মধ্যে শুরু হয়ে গেল সেরকম একটা কাদা ছোড়াছড়ি অবস্থা। এই কাদা ছোড়াছড়ি অবস্থার মধ্যে পাকিস্তান সবচেয়ে ব্যর্থ একটা রাষ্ট্র কোন দিকে জানেন? যে রাষ্ট্রের জন্ম হয়েছে 1947-এ, 1947-এ জন্ম, অথচ এই রাষ্ট্র আজ পর্যন্ত একটা সংবিধান বানাইতে পারেনি। বানাবে কি করে? কোন দিকে মিল আছে? পশ্চিমাদের সাথে আমাদের পূর্বেদের কোনো পোশাকে মিল নাই, খাওয়াতে মিল নাই। ওরা রুটি খায়, আমরা ভাত খাই। চেহারাতে মিল নাই। ওরা লম্বা লম্বা ফর্সা রুঠা চেহারা, বাঙালি কমনীয় মোহনীয় মিষ্টি চেহারা, ওদের মতো রুঠা না। ওদের শক্তি আবার কি? শক্তি বেশি। বাঙালির আবার শক্তি কম, বুদ্ধি বেশি। খালি মিল একটা জায়গাতে, ধর্মে। কিন্তু জানেন, ওই পশ্চিমারা বলতে শুরু করে ধর্মেও নাকি মিল নাই, আমরা নাকি মুসলমান না। আমরা কি না? আমরা মুসলমান না, ওরা মুসলমান। ঠিক আছে, আমরা মুসলমান না, তাহলে 47 সালে নিছিলা কে আমাদের সাথে? ভারতের সাথে দিয়ে দিতা। ও, তখন নিতে খুব ভালো লাগছে, আর এখন এসে করছে মুসলমান না। তাহলে কি করব বলেন? পশ্চিমে গেলে পূবেরা লাফায়, পূবে আসলে পশ্চিমারা লাফায়। ফলে এই রাষ্ট্র তার সংবিধানই কি করতে পারে না? এই রাষ্ট্র তার সংবিধানই বানাইতে পারে না। তো এরূপ অবস্থাতে আর কত 1956 সালে গিয়ে পাকিস্তান, 56 সালের 23 মার্চ পাকিস্তান প্রণয়ন করে তার প্রথম সংবিধান। স্যালুট পাকিস্তান, পারছে। 56 সালের 23 মার্চ প্রথম সংবিধান প্রণয়ন করেছে। এবং এই সংবিধানে কিন্তু উর্দুর পাশাপাশি বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। আর আমরা আমাদের অঞ্চলকে মুখে মুখে বাংলা বলতাম, ওরা বলল আর বাংলা বলা যাবে না, সাংবিধানিকভাবে এটার নাম পূর্ব পাকিস্তান। প্রশ্ন হতে পারে পরীক্ষায়, বাংলা রাষ্ট্রভাষা হয়েছে কত সালে? আমরা বলবো 1956 সালে হয়েছে। প্রশ্ন হতে পারে উর্দুর পাশাপাশি বাংলা রাষ্ট্রভাষা 56 আর বাংলার নাম পূর্ব পাকিস্তান হয়েছে 56 সালে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে পাকিস্তানে গভর্নর জেনারেল পদ রহিত হয়ে গিয়েছে। কারণ পাকিস্তান সংবিধান প্রণয়নের দিন গভর্নর জেনারেল পদ শেষ হয়ে যায়। স্মরণ করিয়ে দিতে চাই, প্রথম গভর্নর জেনারেল ছিলেন জিন্না, মোহাম্মদ আলী জিন্না। মনে রাখতে হবে দ্বিতীয় গভর্নর জেনারেল আমাদের ছিলেন খাজা নাজিমউদ্দিন। তৃতীয় গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ। এবং চতুর্থ গভর্নর জেনারেল ছিলেন ইস্কান্দার মির্জা। তিনি ছিলেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ গভর্নর জেনারেল। আমি সবসময় একটি কথা বলবো, এই ইস্কান্দার মির্জার আমি একটা নাম দিয়েই মিশা সওদাগর। এখন আপনারা বলবেন কেন ইস্কান্দার মির্জার একটা নাম মিশা সওদাগর? আপনারা দেখবেন বাংলা সিনেমাতে মানে মিশা সওদাগর থাকলেও নামের সাথে মির্জা থাকেই, তাই ইস্কান্দার মির্জাকে আমি মনে রাখি মিশা সওদাগর দিয়ে। ইস্কান্দার মির্জা ওরফে মিশা সওদাগর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেদিন 56 সালের 23 মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকর হয়, সেদিন কিন্তু এই গভর্নর জেনারেল পদ রহিত হয়ে যায়। বাট এই ইস্কান্দার মির্জা তিনি হয়ে ওঠেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। তাহলে লক্ষ্য করে দেখেন, পাকিস্তানের নতুন পদ সৃষ্টি হলো,
পাকিস্তানে নতুন পদ সৃষ্টি হলো। মনে রাখবেন, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। মনে রাখবেন, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, যিনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল, তিনি হলেন প্রথম প্রেসিডেন্ট। এবং অনেকটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হয়ে উঠলো কিন্তু পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হলো 56 23 মার্চ, এবং গভর্নর জেনারেল শেষ হলো। শেষ গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা, তিনি হলেন প্রথম প্রেসিডেন্ট। এবং ইস্কান্দার মির্জা তিনি প্রেসিডেন্ট হয়ে দেখতে শুরু করলেন কি কাদা ছোড়াছুড়ি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যুক্তফ্রন্ট এবং আমাদের ক্ষমতাসীন যে দল তখনও ছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের মধ্যে যুক্তফ্রন্টের মধ্যে কি কাদা ছোড়াছুড়ি, একটা ভয়ঙ্কর অবস্থা চলছে। মনে রাখতে হবে পাকিস্তানের রাজনীতিতে। আর একটা দেশের যদি রাজনৈতিক কলিশন খুব পরিমাণে থাকে, সে দেশ কিন্তু সামনে এগোতে পারে না, সে দেশ ব্যাকফুটে পড়ে যায়। এবং মনে রাখতে হবে, রাজনৈতিক সহিংসতা থাকলে সে দেশে সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রবণতা কিন্তু বেশি থাকে। মনে হচ্ছে তাই হয়ে যাবে। পাকিস্তানের এই অস্থিতিশীল রাজনৈতিক অবস্থাতে সুযোগ খুঁজবে সেনাবাহিনী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছেন, ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা, দয়া করে একটু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। যারা লাইভে আছেন একটু নড়ে চড়ে বসবেন, এবং যারা লাইভে যুক্ত আছেন লাইভটি বুঝতে পারছেন কিনা, কেমন লাগছে ক্লাসটি, প্লিজ আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ভালো ভালো কমেন্ট করছেন আমাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশাবাদী আপনারা এই কোর্সে রিয়াদ হোসেন স্যারের এই পেজে যুক্ত থাকবেন। এবং আমি বলেছি যে আমার এই নিবন্ধনের জন্য যতটুকু পড়ানো দরকার, যতগুলো ক্লাস লাগবে, আমি বন্ধন আপনাদের সাথে আছি। আমি ক্লাস নিব এবং সর্বোচ্চ কিছু উপহার দিব আপনাদের, ঠিক আছে? অনেকে লিখছে আমার বাচন ভঙ্গি, আচ্ছা ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগলো। একজন আমাকে কমেন্ট করেছে, স্যার মুসলিম লীগের প্রতীক কি ছিল? হ্যাঁ, একটি বিষয় বলবো, মুসলিম লীগের প্রতীকটা একটু খুঁজবেন যে মুসলিম লীগের প্রতীক কি ছিল। কি বলবো, হুকা বলবো, দাড়িপাল্লা বলবো, কি বলবো, এটা আপনি একটু খুঁজবেন। কেন খুঁজবেন? একটা তথ্য খুঁজতে গেলে অনেক তথ্য পাওয়া যায়। আর যদি না খুঁজে পান, আমি তো আছি আপনাদের সাথে, ঠিক আছে? একটা নয় হোমওয়ার্ক আপনাকে দিয়ে দিলাম, ক্লাস রেকর্ডেড থাকবে আর কি। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে। অবশ্যই সাম্প্রতিক বিষয়ের ক্লাস আমি নিব। এখানে সাবরিন কমেন্ট করেছে, কমেন্ট করবেন না কেউ প্লিজ। আমি যাদেরকে খুঁজতে বললাম খুঁজতে দিন। হ্যাঁ, খুঁজতে দিলে হবে কি, খুঁজতে দিলে অনেক বেটার হবে আর কি, ঠিক আছে? খুঁজতে দিন দয়া করে। আচ্ছা, কাদা মারলাম তাই না? খুঁজতে দিন, কেউ কমেন্ট করবেন না প্রতীকটা আর কি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা একটু আর কিছুটা সময় পড়বো, বেশি না, 5-6 মিনিট পড়বো, কিন্তু আমরা আরো কিছু তথ্য জানবো, একটু মজা নিব, তারপরে আমরা যাব। আবার তো সামনের সপ্তাহে দেখা হবে। তো পাকিস্তান প্রথম সংবিধান প্রণয়ন করেছে 1956 সালে। আমাকে একটু কমেন্ট করে জানান, সংবিধান প্রণয়ন হওয়ার পরে প্রথম প্রেসিডেন্ট কে হয়েছেন? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? প্লিজ মিশা সওদাগরের নামটা একটু কমেন্ট করুন তো। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? দয়া করে একটু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছেন, আমি একটি প্রশ্ন রেখেছি যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? প্লিজ দয়া করে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। যারা লাইভে যুক্ত আছেন দয়া করে একটু কমেন্ট করবেন, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? বাহ, ফাইন কমেন্ট এসছে,
গুলির মতো কমেন্ট এসেছে। ইস্কান্দার মির্জা, ভেরি গুড। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। ওকে ফাইন, ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইস্কান্দার মির্জা এখন ভাবছে কিভাবে পাকিস্তানের এই রাজনীতিকে সুস্থ স্বাভাবিক পথে আনা যায়। ভাবতে ভাবতে কি হয় জানেন, 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা দেশে সামরিক আইন জারি করে বসেন। সামরিক আইন জারি করে বসেন। ও মাই গড! তাহলে দেখেন, প্রেসিডেন্ট ইস্কান্দারের মাথায় আর ধৈর্য কুলালো না। মনে রাখতে হবে, ইস্কান্দার কিন্তু প্রথম জীবনে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। বুঝতে পেরেছেন? এই ইস্কান্দার মির্জা গভর্নর জেনারেল হওয়ার আগে তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তারপরে তিনি সেনাবাহিনী থেকে অবসর যেয়ে রাষ্ট্রের গভর্নর জেনারেল হয়েছিলেন এবং এখন তো রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি, এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হিসেবে উনি এই যে রাজনৈতিক দলগুলোকে সভ্য করতে চাইলেন, আর সভ্য করতে যেয়ে তিনি কি করলেন, 7 অক্টোবর সামরিক আইন জারি করে বসলেন দেশে। এবং সামরিক আইন জারি হওয়ার ফলে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিলেন যে দেশের পরিস্থিতি যেহেতু অস্থিতিশীল, তোমরা কি করো, তোমরা চতুর্দিকে টহল দাও, অ্যাটলিস্ট রাজনৈতিকদের বুঝাও যে বাবা সোনা এমন করে না, তোমরা কি হও, শান্ত হও। তাহলে পাকিস্তানের ইতিহাসে প্রথম সামরিক আইন জারি করেছেন মিশা সওদাগর অর্থাৎ ইস্কান্দার মির্জা 1958 সালের 7 অক্টোবর। এবং মনে রাখবেন, সেই সেনাবাহিনীর প্রধান ছিলেন লৌহ মানব আইয়ুব খান। সেই সেনাবাহিনীর প্রধান ছিলেন আইয়ুব খান। এখন একটা কথা বলি, একটা ক্লাসের বাইরে কথা বলি। এই আইয়ুব খান আর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা কিন্তু বন্ধু, তারা সেনাবাহিনীর একই ব্যাচমেট ছিলেন। কিন্তু ইস্কান্দার মির্জা যখন রাষ্ট্রের গভর্নর জেনারেল হয়ে যান, তিনি তার ক্ষমতা বলে আইয়ুব খানের চাকরি বৃদ্ধি করেন এবং এই ইস্কান্দার মির্জা আইয়ুব খানকে চাকরি বৃদ্ধি করে সেনাপ্রধান নিযুক্ত করেন। কিন্তু বাস্তবে আইয়ুব খান আর ইস্কান্দার মির্জা বন্ধু। অনেকে বলে কি, অনেক গবেষক বলেন যে এই যে সামরিক আইন জারি হলো 58 7 অক্টোবর, রাষ্ট্রপতি ইস্কান্দারকে হয়তোবা আইয়ুব খানই উস্কাইছে যে আপনি কি করেন, আপনি বলতে হবে যেহেতু রাষ্ট্রের রাষ্ট্রপতি, আপনি কি করেন, আপনি সামরিক আইন জারি করেন। এটা হয়তো আইয়ুব খানের উস্কানিতেই রাষ্ট্রপতি ইস্কান্দার সামরিক আইন জারি করেছে। ওকে ফাইন, সেনাবাহিনী মাঠে নেমে গেল, সেনাবাহিনী রাজনৈতিকদের বোঝাচ্ছে বাবা সোনা এমন করে না, বাবা সোনা এমন করে না, তোমরা শান্ত হও। বাবা সামরিক আইন চলতেছে, শান্ত তো হতেই হবে, কিছু করার নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরূপ একটি পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে 1958 সালের 27 অক্টোবর অর্থাৎ 20 দিন পরে, 7 অক্টোবরের পরে 27 অক্টোবর 20 দিন পরে আমাদের সেনাপ্রধান আইয়ুব খান তার ইচ্ছা জাগে চা খাইতে। তো সেনাপ্রধান যে কোনো জায়গাতে চা খাইতে পারেন না, তিনি চলে যান প্রেসিডেন্টের ভবনে। হ্যাঁ, তারপরে উপরন্তু প্রেসিডেন্ট আবার তার বন্ধু, যে চাটা খায়, হ্যাঁ চাটা খাওয়ার পরে আইয়ুব খান করে কি, পিস্তল ঠেকায় ইস্কান্দারের মাথায়, প্রেসিডেন্টের মাথায়, ক্ষমতা দিয়ে দাও। ও মাই গড! 1958 সালের 27 অক্টোবর পাকিস্তানে সেনা অভ্যুত্থান হয়, আর পাকিস্তানের সেই সেনা অভ্যুত্থানের নায়ক হচ্ছেন আইয়ুব খান। গবেষকরা বলেন এই যে 20 দিন যে সেনাবাহিনী 7 অক্টোবর থেকে 27 অক্টোবর মাঠে ছিল, আসলে আইয়ুব খান দেখলো, এই 20 দিন অবজার্ভ করলো যে জনগণ এটাকে কিভাবে নেয়, এবং অবজার্ভ করার পরে ঠিক 27 অক্টোবর আইয়ুব খান সেনা অভ্যুত্থান ঘটালেন, রক্তপাতহীন সেনা অভ্যুত্থান। পরের দিন সকালে উঠে আমরা চিনি না, উমা
রাতে দেখলাম প্রেসিডেন্ট একরকম, সকালে দেখি আর এক রকম। ওমা, রাতে দেখলাম প্রেসিডেন্ট পাঞ্জাবি পায়জামা পরে, সকালে দেখি যে প্রেসিডেন্ট সেনাবাহিনীর ড্রেস পরে আছে। বুঝতে বাকি রইল না সেনা অভ্যুত্থান হয়েছে, এবং যে সেনা অভ্যুত্থান ঘটিয়েছেন আইয়ুব খান। তাহলে পাকিস্তানে এই সামরিক আইন, সেনাবাহিনীর অভ্যুত্থান, এর পিছনে দায়ী অস্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা। যে অস্থিতিশীল রাজনীতির কারণে এমন ঘটনা ঘটেছে, এমন বিষয় কিন্তু ঘটেছে, ঠিক আছে। একমাত্র অস্থিতিশীল রাজনীতি পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 58 সালের 27 অক্টোবর সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান তিনি ক্ষমতায় আসলেন, এবং ক্ষমতায় এসে তিনি একাধারে রাষ্ট্রের ক্ষমতা নিলেন, এবং সেনা প্রশাসক হিসেবে তিনি এই দুটো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেন। এবং আইয়ুব খান এই 27 অক্টোবরকে বলেছেন অক্টোবর বিপ্লব, অক্টোবর বিপ্লব বলে তিনি আখ্যায়িত করেছেন। এবং এই আইয়ুব খান বলেছেন যে ইস্কান্দারের শাসনে জনগণ অতিষ্ঠ ছিল, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি ইস্কান্দার, তাই আমি আইয়ুব খান বাধ্য হয়েছি সেনা অভ্যুত্থান করে ক্ষমতায় আসতে। দেখেছেন, দুধ দিয়ে কখনো কালসাপ পোষা লাগে না, তাই কি না? এই ইস্কান্দার মির্জাই কিন্তু আইয়ুব খানকে চাকরি বৃদ্ধি করে সেনাপ্রধান করেছিল। কিন্তু দেখেন, এখন সেই আইয়ুব খানই ইস্কান্দারের বিরুদ্ধে কথা বলছে যে জনগণ ব্যর্থ, জনগণের আশাকাঙ্ক্ষা পূরণে ইস্কান্দার ব্যর্থ, তাই তো আমি এসেছি। এটা পাকিস্তানের ইতিহাসে অক্টোবর বিপ্লব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সে এলো, প্রায় 1 যুগ এবার ক্ষমতাতে থাকবে। 1 যুগ তিনি পাকিস্তান, প্রায় 1 যুগ বলবো, তিনি পাকিস্তানকে কি করবেন? শাসন করবেন। কোনো নির্বাচন সেভাবে দেবে না, জনগণের সাধারণ ভোটাধিকার সে দেবে না, সে সুপারগুলো আঠার মতো এসে বসেছে। তাই তো একটা কথা আছে জানেন, দেখবেন ভিআইপিদেরকে দেখতে একই রকম লাগে, তাদের সাজসজ্জা প্রতিদিন একই রকম লাগে। তো আইয়ুব খানকে প্রতিদিন এক নাপিত এসে শেভ করে দিতেন, আর 7 দিন 8 দিন পর পর এসে চুল কেটে দিতেন। তো মাঝে মাঝে চুল যদি একটু বড় হতো, নাপিত কাটতে এসেই বলতো, স্যার দেশে ইলেকশন দেন না কেন? আইয়ুব খান খুব খেপে যেত, আবার কাটতে এসে বলে, স্যার দেশে ইলেকশন দেন না কেন? আইয়ুব খান কয়, তুই নাপিত, তোর কাজ চুল কাটা, কবে আমি ইলেকশন দিলাম না দিলাম এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তখন এই নাপিত বলতো, স্যার ইলেকশনের কথা বললে আপনি খুব রেগে যান, আর রেগে গেলে আপনার চুলগুলা খাড়া খাড়া হয়, আমি সহজে চুল কাটতে পারি, এজন্য নির্বাচনের কথা বলি। তাহলে এই নির্বাচন, এটা দিয়েই বোঝানো হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে, একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের আইয়ুব খান 58 সালে 27 অক্টোবর ক্ষমতায় এসেছে। তিনি 1958 সাল থেকে 1969 সালের 25 মার্চ পর্যন্ত তিনি কি ছিলেন? পাকিস্তানের ক্ষমতায় ছিলেন। 1958 27 অক্টোবর থেকে 1969 সাল, আমি বলি প্রায় 11 বছর বা 12 বছর, 1 যুগের মতো সময় তিনি পাকিস্তানের ক্ষমতাতে ছিলেন। তবে তিনি তার ক্ষমতাকে পাকাপোক্তকরণ করেছিলেন মৌলিক গণতন্ত্র দ্বারা। মৌলিক গণতন্ত্র দ্বারা তিনি তার ক্ষমতাকে পাকাপোক্তকরণ করেছিলেন, যে মৌলিক গণতন্ত্র প্রচার হয়েছিল 1959 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে মৌলিক গণতন্ত্র দ্বারা আইয়ুব খান নিজের ক্ষমতাকে শক্ত করেছে, পাকাপোক্ত করেছে, যে মৌলিক গণতন্ত্র চালু হয়েছে 1959 সালে। পরবর্তী ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি এই মৌলিক গণতন্ত্র থেকে শুরু করব। মৌলিক গণতন্ত্র থেকে আমি চলে যাব 62 শিক্ষা আন্দোলন, আমরা চলে যাব 66 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এবং তারপরে শুরু করে দিব স্বাধীনতা যুদ্ধ। আমি আশাবাদী আপনারা আমার সাথে থাকবেন, আরো অনেক মজা, অনেক তথ্য, অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। এবং মনে রাখবেন, পুরো বাংলাদেশের এই অভ্যুদয়ের ইতিহাসটা যদি শেষ করতে পারেন, আমার বিশ্বাস যে কোনো পরীক্ষাতে আপনি ভালো কিছু করবেন। আমার বন্ধন একার পক্ষে সম্ভব না আপনাকে সব শিখিয়ে দেওয়া, কিন্তু একটা ভিত্তি গড়ে উঠলে, একটা ফ্রেম দাঁড় করিয়ে দিতে পারলে, রং কি করবেন বিল্ডিং এর সেটা আপনার ব্যাপার, গ্লাস কেমন লাগাবেন সেটা আপনার ব্যাপার, ফ্রেমটা আমি তৈরি করে দেই, রং চং গ্লাস আপনারা লাগাবেন আর কি, ঠিক আছে? রনি শীল লিখেছে আপনার ক্লাসে চুম্বক আছে স্যার, ধন্যবাদ। পরের ক্লাস, আচ্ছা পরের ক্লাস আমার আবার সোমবার। হ্যাঁ, মহান সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে
আমরা আগামী সোমবার কি করব, আমরা আবার সমবেত হব। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। রেজাউল করিম লিখেছে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি শিখাবো, লেগে থাকেন। আমি কি বলছি, আমাদের ক্লাস 1966 যখন ক্রস করবে সামনের ক্লাসে, 66-র পর থেকে দেখবেন টান টান উত্তেজনা। এমনটা হবে, আমি বলে রাখলাম যে আপনি 66-র পর থেকে আমার মনে হয় না আপনি চোখ কান অন্যদিকে ঘোরাতে পারবেন। টান টান উত্তেজনা থাকবে 66 থেকে 16 ডিসেম্বর 71 পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন। আমি আশা রাখি কাকমারি সম্মেলন নিয়ে বলে দিব, আগামী ক্লাসে বলে দিব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অনেকেই হয়তো লাইভ থেকে বেরিয়ে গিয়েছে। কাকমারি সম্মেলন নিয়ে আমি সামনের ক্লাসে বলে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।